এই ছেলেটার নাম মারান। এক অজপাড়া গায়ের ছেলে হলে কি হবে। মারান স্বপ্ন দেখত একটি এয়ারলাইন্সের মালিক হবার, যেখানে সে মাত্র 1 টাকায় মানুষদেরকে প্লেনে ওঠার সুযোগ করে দেবে। কিন্তু নিতান্ত এক সাধারণ ছেলে হয়ে একটি এয়ারলাইন্সের মালিক হওয়া এক প্রকার অসম্ভব, কারণ বড় বড় রাঘব বোয়ালদের দখলে এই বিজনেস। তবে তারপরও মারান হার না মেনে তার লাইফে এমন সব কাজ করতে থাকে যা তার এই স্বপ্নকে ধীরে ধীরে সত্যতে রূপান্তরিত করতে থাকে। তবে শেষ পর্যন্ত মারানের স্বপ্ন কি আদৌ পূরণ হয়েছিল? বলছিলাম সুরারাই পুত্র মুভিটির কথা। তো আজকে তাহলে আর কোনো কথা না বাড়াই, গল্পটা শুরু হয় 2003 সালের ভারতের চেন্নাই এক্সপ্রেস থেকে, যেখানে আমরা সুরিয়ার বন্ধু পাইলট চৈতন্যকে দেখি। সে ডেক্কান এয়ারলাইন্সের একটা প্যাসেঞ্জার প্লেন নিয়ে চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করার চেষ্টা করছিল, কিন্তু চেন্নাই এয়ারপোর্ট অথরিটি কোনোভাবেই ল্যান্ডিংয়ের অনুমতি দিচ্ছে না। এদিকে প্লেনের ফুয়েলও ফুরিয়ে আসছিল, তাই বেশিক্ষণ এইভাবে আকাশে ওড়া সম্ভব না। কিন্তু ঠিক একইভাবে অনুমতি ছাড়া এয়ারপোর্টেও ল্যান্ড করা সম্ভব নয়। শেষে কোনো উপায়ান্ত না দেখে চৈতন্য এয়ারপোর্টের পাশে থাকা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা রানওয়েতে প্লেনকে ল্যান্ড করায়। টাওয়ারের সাথে কোনো প্রকার যোগাযোগ না করেই জোরপূর্বক ল্যান্ড করাতে ল্যান্ডিংয়ের সময় প্লেনটি ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে দুর্ঘটনার কবলে পড়ে চৈতন্য জ্ঞান হারান। এদিকে প্লেনের ইঞ্জিন থেকে ক্রমাগতই ধোঁয়া বের হতে থাকে। চৈতন্য যখন প্লেনটাকে ল্যান্ড করছিল তখন এয়ারপোর্ট থেকে মারান নামের একটি ছেলে তাকে ডিরেকশন দিয়ে হেল্প করছিল। মারান দ্রুতই বাইক নিয়ে সিকিউরিটি তোয়াক্কা না করেই বিনা অনুমতিতে রানওয়েতে প্রবেশ করে। এখন যেহেতু এটা এয়ারফোর্সের রেস্ট্রিক্টেড এরিয়া, তাই এখানে অনুপ্রবেশ নিষেধ। ফলে প্লেনের কাছে পৌঁছানোর সাথে সাথেই এয়ারফোর্সের লোকজন এসে তাকে গ্রেফতার করে। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে 6 বছর পিছনে ফিরে যাই, যেখানে আমরা দেখতে পাই ভূমি নামের একটা মেয়ে তার পুরো পরিবার সহ নিজের বিয়ের পাত্র দেখতে যাচ্ছে। আর সেই পাত্র হলো মারান। মারান তখন তার মায়ের সাথে গ্রামে একটা মাটির ঘরে থাকত। আর তাদের বর্তমান অবস্থা দেখে ভূমির পরিবার বেশ হতাশ হয়। মারান তখন সবার উদ্দেশ্যে বলে, সবার আগেই আমি একটা কথা বলে দিতে চাই, আমি আমার বিষয় সম্পত্তি সবকিছুই বিক্রি করে ফেলেছি। আমার স্বপ্ন আমি একটা এয়ারলাইন্স কোম্পানি চালু করব। সেখানে ইনভেস্ট করার জন্য আমার সব জমানো টাকা প্রায় শেষ। ইতোমধ্যেই সব জায়গা জমিও বিক্রি করে দিয়েছি। তবে এখনও আমার অনেক টাকার লোন প্রয়োজন। এ ব্যাপারে অনেকগুলো ব্যাংকের সাথেও আমি কথা বলেছি, কিন্তু অনেকেই ইতিমধ্যেই আমাকে রিজেক্ট করে দিয়েছে। তবে আজ না হোক কাল টাকা ম্যানেজ করে এয়ারলাইন্স আমি করবই। আর সেটা হলে নিজের ভাগ্য তো বদলাবেই, সাথে সাথে পুরো দেশের এয়ারলাইন্স বিজনেসের মোড় ঘুরে যাবে। সাধারণ খেটে খাওয়া মানুষরাও সহজেই প্লেনে চড়তে পারবে। তখন মারানের এই কথা শুনে ভূমি বলে, আমারও একটা স্বপ্ন আছে। আমি একটা বেকারি খুলতে চাই। সেখানে আমি নিজের বানানো কেক বিক্রি করব। আর সেটার জন্য আমি অলরেডি টাকা জমানো শুরু করে দিয়েছি। আশা করি খুব দ্রুতই আমি নিজের দোকান খুলতে পারবো। ভূমির এই ব্যাপারটা মারানের বেশ পছন্দ হয়। সে রাতে ভূমির পরিবার অতিথি হিসেবে তাদের বাড়িতেই থেকে যায়। রাতে ভূমি মারানের সাথে কথা বলতে বলতে জিজ্ঞেস করে, আচ্ছা, আমি শুনেছি পাশের গ্রামে তোমাদের একটা বাড়ি আছে, তাহলে তুমি এই মাটির ঘরে কেন থাকছো যেখানে ইলেকট্রিসিটি পর্যন্ত নেই? মারান তখন বলে, ইলেকট্রিসিটি কোনো সমস্যা না। আজ থেকে অনেক বছর আগে আমাদের গ্রামে ইলেকট্রিসিটি ছিল না, তখন আমরা এভাবেই থাকতাম। তবে ইলেকট্রিসিটি না থাকায় এখানকার মানুষের অনেক অসুবিধে হতো। তাই আমার বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এই সমস্যার সমাধান করবেন। এজন্য তিনি সরকারের কাছে নিয়মিত চিঠি লিখতে শুরু করেন। আমার বাবা ছিলেন একজন সাধারণ শিক্ষক, তাই স্বাভাবিকভাবেই তার কোনো প্রভাব বা প্রতিপত্তি ছিল না। তিনি সারা জীবন সরকারকে চিঠি লিখে গেছেন, কিন্তু কোনো উত্তর পাননি। এর বাইরে কোনো কিছু করা তার পক্ষে সম্ভব ছিল না। এভাবেই আমার বাবার অনুপ্রেরণায় আমিও গ্রামের মানুষের জন্য কাজ করার সিদ্ধান্ত নেই। আমাদের গ্রামের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না। গ্রামের স্টেশনে কোনো ট্রেনও থামতো না। তাই একদিন আমি গ্রামের রেললাইন বন্ধ করে আন্দোলন করার সিদ্ধান্ত নেই।
আর এই আন্দোলনের কারণে যদিও সরকার ট্রেন থামানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু আন্দোলনে হতাহতের ঘটনা ঘটায় বাবা আমার ওপর প্রচণ্ড রেগে যান, কারণ তিনি সহিংসতা একদমই পছন্দ করতেন না। এটা নিয়ে বাবার সাথে আমার প্রচণ্ড ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেন, আর তারপর থেকেই আমি এখনো বাড়ি যাইনি। বাবা বের করে দেওয়ার পর আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করি। ভূমি তখন বলে, বাহ, তুমি দেখছি বড্ড জেদি মানুষ। বাবার সাথে রাগ করে একেবারে পাইলট হয়ে গেলে। একাডেমিতেও হয়তো নিশ্চয়ই এমন জেদি ছিলে। মারান তখন তার একাডেমি লাইফের ঘটনাগুলো বলতে লাগলো, বিশেষ করে তাদের ইনস্ট্রাক্টর নাইডুর ব্যাপারে। এই ভদ্রলোক মারানকে একদমই পছন্দ করত না। তখনই হঠাৎ তাদের কথার মাঝখানে ভূমির পরিবার এসে তাদেরকে থামিয়ে দেয়, আর রাত অনেক হয়েছে বলে তারা ভূমিকে নিয়ে ঘুমোতে চলে যায়। কথা বলার পর তাদের দুজনেরই একে অপরকে পছন্দ হয়। মারান আশা করেছিল ভূমি অবশ্যই হয়তোবা তাকে বিয়ে করবে, কিন্তু পরদিনই তাকে অবাক করে দিয়ে ভূমি জানায় সে মারানকে এখন বিয়ে করবে না, কারণ তারা দুজনই নিজেদের বিজনেস শুরু করার চেষ্টা করছে। মারান যেমন এখন এয়ারলাইন্সের প্রেমে বুঁদ, তেমনি সেও বেকারির স্বপ্নে বিভোর। তাই এই মুহূর্তে তাদের সম্পর্কে জড়ানোটা ঠিক সিদ্ধান্ত হবে না। সুতরাং তাদের আগে উচিত হবে নিজেদের বিজনেস দাঁড়া করানো, এরপর যদি সম্ভব হয় তাহলেই বিয়ে। এখন ভূমির এই সিদ্ধান্ত তার পরিবারের পছন্দ হয় না, কিন্তু ভূমি বরাবরই নিজের কথায় অটল। আর মারানেরও এই ভিন্নধর্মী সিদ্ধান্তটা বেশ ভালো লাগে, তাই সে আর কোনো কথা না বাড়িয়ে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। এরপর তারা দুজনেই নিজেদের স্বপ্ন পূরণে ব্যস্ত হয়ে পড়ে। এখানে ভূমি তার বেকারি নিয়ে অনেকটা এগিয়ে গেলেও মারানের যেন কোনো গতি হচ্ছে না। সে আর তার এয়ারফোর্সের দুই বন্ধু মিলে একে ওকে ধারণা দিয়েই যাচ্ছে। একের পর এক ব্যাংক তাদের লোনের আবেদন রিজেক্ট করে দিচ্ছে। উপায়ান্ত না দেখে তারা এক সার্ভিস লোনের জন্য আবেদনের সিদ্ধান্ত নেয়। এটা হচ্ছে এক সময় যারা আর্ম ফোর্সে চাকরি করেছে তাদের জন্য সরকারের বিশেষ লোন সুবিধা। যথারীতি এটার জন্য তারা অ্যাপ্লিকেশন নিয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত এটার দায়িত্বরত অফিসার ছিলেন নাইডু নামের তাদের সেই ইনস্ট্রাক্টর, যিনি মারানকে একদমই পছন্দ করতেন না। নাইডু বলেন, আমি চাইলেই একটা সই করে তোমাদের কাজটা করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। আগে থেকেই ইনস্ট্রাক্টরের বিরাগ ভাজন হওয়ায় এখান থেকেও তারা কোনোই সাহায্য পেল না। এখন শেষ চেষ্টা হিসেবে মারান ঠিক করে সে তার আইডল জাজ এয়ারলাইন্সের মালিক পরেশ গোস্বামীর সাথে দেখা করবে। জাজ এয়ারলাইন্স হলো দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্স কোম্পানি, আর তার মালিক পরেশ গোস্বামী। প্রথম জীবনে প্রচণ্ড দরিদ্র ছিলেন তিনি, কিন্তু নিজের জেদ আর অক্লান্ত পরিশ্রম করে তিনি অবশেষে নিজের ভাগ্য বদলাতে সক্ষম হন। মারান সিদ্ধান্ত নেয় গোস্বামীর সাথে দেখা করে তার বিজনেস পার্টনার হওয়ার চেষ্টা করবে, কিন্তু সমস্যা হলো গোস্বামী সাহেবের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই কঠিন। তিনি সচরাচর কারোর সাথে দেখা করেন না। অনেক চেষ্টার পরও যখন মারান ওনার সাথে দেখা করতে পারে না, তখন সে ভিন্ন পথ অবলম্বন করে। সে খোঁজ নিয়ে জানতে পারে কিছুদিন পরই মিস্টার গোস্বামী প্লেনে করে চেন্নাই থেকে মুম্বাই যাবেন। বাস, এটা শুনেই মারান তার ব্যাংকে জমানো টাকা খরচ করেই একটা বিজনেস ক্লাসের টিকিট কাটে, কারণ গোস্বামী সাহেব বিজনেস ক্লাস ছাড়া চলাফেরা করতেন না। তো যথারীতি টিকিট কেটে সময় মতো সে এয়ারপোর্টে পৌঁছে যায়। তখন সেখানে চিত্রা নামের এক সাংবাদিকের সাথে তার পরিচয় হয়। চিত্রা অল ইন্ডিয়া রেডিওতে কাজ করে। ফ্লাইটের জন্য অপেক্ষা করতে করতে তারা বসে বসে গল্প করছিল। কথার প্রসঙ্গে মারান জানায় সে আজ মিস্টার গোস্বামীর সাথে কথা বলে তার বিজনেস আইডিয়া শেয়ার করবে। এটা শুনেই চিত্রা হাসতে হাসতে বলে, মিস্টার গোস্বামী তোমার বিজনেস পার্টনার হওয়া তো দূরের কথা, তুমি তার কাছে যেতে পারবে বলে আমার মনে হয় না। মারান তখন তাকে তার টিকিট দেখিয়ে বলে, এজন্যই তো এত টাকা খরচ করে বিজনেস ক্লাসের টিকিট কেটেছি, যে কোনোভাবেই হোক ওনার সাথে আমি কথা বলবই। এরপর তারা প্লেনে উঠে পড়ে। টেক অফের পর মারান সুযোগের অপেক্ষা করতে থাকে।
এরপর সুযোগ বুঝে সে মিস্টার গোস্বামীর পাশে বসে নিজের পরিচয় দিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। সে এয়ারলাইন্স নিয়ে নিজের স্বপ্নের কথা জানায়। সে বলে তার অনুপ্রেরণাতেই সে এয়ারলাইন্স নিয়ে কাজ করতে চাচ্ছে। সে চাচ্ছে এমন একটি এয়ারলাইন্স করতে যেটার টিকিটের খরচ হবে সবার নাগালের মধ্যে। একজন সাধারণ গরিব মানুষও যেন প্লেনে চড়তে পারে, সে সেটার ব্যবস্থা করতে চায়। তার প্ল্যান শুনে মিস্টার গোস্বামী বলে, তোমার প্ল্যানটা সুন্দর কিন্তু প্র্যাকটিক্যাল না। এত কম দামে টিকিট বিক্রি করলে একটা এয়ারলাইন্স কোম্পানি কখনোই লাভের মুখ দেখবে না। উত্তরে তখন মারান বলে, আমার কাছে এমন একটা আইডিয়া আছে যেটার মাধ্যমে কম টাকায় টিকিট বিক্রি করেও লাভ করা সম্ভব। বর্তমানে আমাদের দেশে কোনো ফ্লাইটের টিকিট বুক করতে হলে আমাদেরকে সেটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে করতে হয়, আর এটার জন্য মিডলম্যান হিসেবে টিকিটের টাকার একটা বড় অংশ তাদেরকে দিয়ে দিতে হয়। আর সে খরচ তুলতেই দেখা যায় এয়ারলাইন্স টিকিটের দাম অনেক বাড়িয়ে রাখছে। সুতরাং আমরা যদি এই ট্রাভেল এজেন্সি বাদ দিয়ে নিজেরাই সরাসরি মানুষদের কাছে টিকিট বিক্রি করতে পারি তাহলেই টিকিটের দাম অনেক কমানো যাবে। তখন মিস্টার গোস্বামী বলেন, কিন্তু ট্রাভেল এজেন্সি ছাড়া মানুষ টিকিট বুক করবে কিভাবে? উত্তরে মারান বলে, পুরো তামিলনাড়ুতে প্রায় 500টারও বেশি পোস্ট অফিস আছে যেখানে ইন্টারনেট কানেকশন আছে। তাছাড়া পুরো ভারতে রিলায়েন্সের 1400রও বেশি পেট্রোল পাম্প আছে যেখানেও ইন্টারনেট কানেকশন আছে। মানুষ সেসব জায়গা থেকেই সরাসরি আমাদের প্লেনের টিকিট বুক করতে পারবে, আর সেটার জন্যই আমরা একটা স্পেশাল সফটওয়্যার তৈরি করব। আমি অলরেডি একটা সফটওয়্যার কোম্পানির সাথে এ ব্যাপারে কথা বলেছি। তখন মিস্টার গোস্বামী বলেন, তোমার আইডিয়াটা ভালো, আমি চাইলেই তোমাকে হেল্প করতে পারি, কিন্তু আমি করব না, কারণ যারা আমার প্লেনে চড়ে তারা এই সমাজের উঁচু শ্রেণীর মানুষ। আমি চাই না তারা সমাজের নিচু শ্রেণীর মানুষদের সাথে একই সাথে চলাফেরা করুক। নিচু শ্রেণীর মানুষের প্লেনে চড়ার কোনো অধিকারই নেই। গোস্বামী সাহেবের এমন কথা শুনে মারান অবাক হয়ে যায়। সে এক পর্যায়ে তার সাথে তর্ক করা শুরু করে। তখন গোস্বামী সাহেবের লোকজন এসে তাকে সেখান থেকে ইকোনমি ক্লাসে চলে যেতে বলে, কিন্তু মারান বলে, আমি এই বিজনেস ক্লাসের জন্য পুরো টাকা দিয়েছি, তাই আমি বাকি পথ এখানে বসেই যাব। কিন্তু সেই এয়ারলাইন্সের মালিক যেহেতু মিস্টার গোস্বামী, তাই তিনি নিজের ক্ষমতার বলে প্লেনটাকে মুম্বাইয়ের বদলে আবারও চেন্নাইয়ে ফিরিয়ে আনে, আর এয়ারপোর্টে মারানকে তারা প্লেন থেকে বের করে দেয়। নিজের আইডলের কাছে এভাবে অপদস্থ হয়ে মারান খুবই হতাশ হয়ে ফিরে যাচ্ছিল। তখনই এয়ারপোর্টে তার সাথে দেখা হয় প্রকাশ নামের এক ভদ্রলোকের। ইনি ছিলেন ভ্যান্টিউর ক্যাপিটাল নামের একটি বড় কোম্পানির মালিক। তিনি মারানকে বলেন, একটু আগে তুমি মিস্টার গোস্বামীকে যখন নিজের আইডিয়া শেয়ার করছিলে তখন আমি পাশে বসে সব শুনছিলাম। তোমার আইডিয়া আমার পছন্দ হয়েছে, আমি এইটা নিয়ে তোমার সাথে বিস্তারিত কথা বলতে আগ্রহী। তারপর তারা একটি রেস্টুরেন্টে গিয়ে কথা বলতে শুরু করে। মারান বলে, আমরা যদি এয়ারলাইন্স থেকে অতিরিক্ত শৌখিন জিনিস বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস রাখি তাহলেই আমরা টিকিটের দাম কিছুটা কমাতে পারবো। ধরুন আমরা অল্প ক্রু নিয়ে কাজ করব, যাতে ওজন কমিয়ে বাড়তি মানুষ নেওয়া যায়। তাছাড়া এতে খরচ আরও কমবে। এভাবে কয়েকটা সেক্টরে যদি খরচ কমানো যায় তাহলেই আমরা টিকিটের দাম অনেক কমাতে পারবো। অন্যান্য কোম্পানি যেখানে প্লেন প্রতিদিনে 2টো করে ট্রিপ করে সেখানে আমরা প্রতিটা প্লেনকে দিয়ে 6টা করে ট্রিপ করাবো, আর এর জন্য 3 শিফটে লোক রাখবো আমরা। সুতরাং এতে আমরা দিনে 18 ঘন্টা কাজ করতে পারবো। এভাবেই লসের কোনো চান্সই থাকবে না। তার সাথে কথা বলে প্রকাশ সাহেবের সব সন্দেহ দূর হয়ে যায়। তিনি তার সাথে কাজ করতে রাজি হয়ে যান। তিনি বলেন পরের মাসেই তার কোম্পানির সাথে মারানের একটা মিটিংয়ের ব্যবস্থা করবেন তিনি, এবং সেখানে তার বিজনেস মডেলটি পারফেক্টভাবে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্টেশনটি যদি বোর্ডের বাকি মেম্বারদের সন্তুষ্ট করতে পারে তাহলেই সে কোম্পানি থেকে লোন পেয়ে যাবে। এটা শুনেই মারান যেন স্বস্তি ফিরে পায়।
সে দ্রুত তার দুই বন্ধু এবং পার্টনার চৈতন্য আর স্যাভিকে সকল কিছু জানায়। এবার মোটামুটি নিশ্চিত যে সে লোন পেতে যাচ্ছে, তার এতগুলো দিনের স্বপ্ন যেন পূরণ হতে চলেছে। এটা ভেবেই সে খুবই হ্যাপি ছিল। এরই মাঝে একদিন তার মা তার বিয়ে নিয়ে আবার কথা বলতে শুরু করে আর তার জন্য মেয়ে খুঁজতে লাগে। কিন্তু মারানের মন পড়ে আছে অন্যদিকে। সে ভূমিকেই পছন্দ করে। তাই একদিন সে ভূমির সাথে দেখা করতে চলে যায়। ভূমি শেষ পর্যন্ত বেকারি খুলতে পেরেছিল কিনা সেটাই জানা মূলত তার আসল উদ্দেশ্য। অতঃপর গিয়ে দেখে বেকারি না হলেও ভূমি তার জমানো টাকা দিয়ে একটা ছোটখাটো কেকের দোকান দিয়েছে। মারান তাকে এবার বিয়ের প্রপোজাল দেয়। ভূমিরও তাকে পছন্দ হয়েছিল, আর এখন যেহেতু তার বিজনেস একটা ট্র্যাকে আছে তাই সে রাজি হয়ে যায়। এভাবেই কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। এরপর তারা একসাথে সংসার আর বিজনেস সামলাতে থাকে। এরই মাঝে প্রকাশ তার কোম্পানির সাথে মিটিংয়ের জন্য মারানকে আমন্ত্রণ জানায়। সেখানে সে সব বোর্ড মেম্বারদেরকে নিজের বিজনেস মডেল প্রেজেন্ট করে। সে বলে, আমরা কোনো প্লেন কিনব না, আমরা সব ভাড়ায় নিব। প্যান এম নামের একটা কোম্পানি আমাদেরকে অনেক কম দামে প্লেন ভাড়া দিতে রাজি হয়েছে। অতঃপর মিটিং শেষে প্রত্যেকটা বোর্ড মেম্বার তার প্ল্যানে রাজি হয়ে যায়। তখন প্রকাশ সাহেব তাকে বলেন, সবাই তো রাজি হয়েছে, তবে সব প্রসেস পার করে কোম্পানি থেকে লোন পেতে তোমার আরও 6 মাস লেগে যাবে। ততদিনে যদি প্যান এম কোম্পানি তাদের প্লেনের ভাড়া বাড়িয়ে দেয় বা অন্য কোনো কোম্পানি সেগুলো ভাড়া করে ফেলে, তাহলে তোমার পুরো প্ল্যান ভেস্তে যাবে। তাই যদি এই মুহূর্তে তোমার কাছে কোনো টাকা থাকে তাহলে এখনই প্যান এম কোম্পানির প্লেনগুলো বুকিং করে রাখো আর মালয়েশিয়ায় পাঠিয়ে সেগুলো রং করা শুরু করে দাও। এর মাঝেই যখন আমাদের কোম্পানি তোমাকে টাকা দিয়ে দেবে তখন তুমি অনুমতি নিয়ে প্লেনগুলো ভারতে নিয়ে আসতে পারবে। এখন এইটা শুনে মারান বেশ চিন্তায় পড়ে যায়, কারণ প্লেনগুলো আনতে কমপক্ষে হলেও 47 লাখ টাকা প্রয়োজন। এখন এই মুহূর্তে এত টাকা ম্যানেজ করা তার পক্ষে সত্যিই অনেক বেশি কঠিন। তবে এই মুহূর্তে তার কাছে কোনো পথও খোলা নেই। তাই শেষ পর্যন্ত সে নিজের বাসাবাড়ি বন্ধক রেখে একজনের কাছ থেকে 47 লাখ টাকা লোন নেয়। এরপর প্রকাশ সাহেবের কথা অনুযায়ী সেগুলোকে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয় কোম্পানির রং করতে। এর কিছুদিন পর সে নিজের এয়ারলাইন্সের লাইসেন্স করানোর জন্য ডিজিসি অফিসে যায়। কিন্তু দেখা যায় সেখানকার অফিসার মাসের পর মাস নানা অজুহাতে মারানের কাজ আটকে রাখছে, এমনকি তার সাথে দেখা পর্যন্ত করছে না। পর মুহূর্তেই আমরা জানতে পারি যে এই অফিসারকে আসলে জাজ এয়ারলাইন্সের মালিক মিস্টার গোস্বামী ঘুষ দিয়েছিল, যাতে সে মারানের লাইসেন্স অ্যাপ্রুভ না করে। এখন কয়েক মাস এভাবে কাটার পর মারান বুঝে যায় যে অফিসার তাকে কোনো সাহায্য করবে না। কিন্তু লাইসেন্স ছাড়াও তো এয়ারলাইন্স কোনোভাবেই খোলা সম্ভব না। এসব নিয়েই ভাবতে ভাবতে সে খুবই হতাশ হয়ে একটা স্টেশনে বসেছিল। হঠাৎ তার খেয়াল যায় পাশের দোকানে রেডিওতে বাজতে থাকা নিউজের দিকে। নিউজে সে শুনতে পায় কিছুদিন পর অল ইন্ডিয়া রেডিওর সাংবাদিক চিত্রা রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিবে। তার মনে পড়ে যায় চিত্রার সাথে তার একবার এয়ারপোর্টে দেখা হয়েছিল। এবার সে ঠিক করে চিত্রার সাথেই যোগাযোগ করবে, আর তার মাধ্যমে যদি রাষ্ট্রপতির সাথে কোনোভাবে যোগাযোগ করা যায় তাহলেই তার লাইসেন্স কেউ আটকাতে পারবে না। অতঃপর চিত্রার সাথে যোগাযোগ করলে সে তাকে সাহায্য করতে রাজি হয়। চিত্রা তাকে নকল সাংবাদিক সাজিয়ে রাষ্ট্রপতির ভবনে নিয়ে যায়। অতঃপর রাষ্ট্রপতির সাথে দেখা হলে সে শুরু থেকে তার জীবনের সবকিছু খুলে বলে। সাধারণ মানুষের জন্য এয়ারলাইন্স করার কারণ বলতে গিয়ে সে বলে, সে যখন এয়ারফোর্সে ছিল তখন একদিন বাড়ি থেকে তার মা ফোন করে জানায় তার বাবা খুবই অসুস্থ, তিনি বোধহয় আর বাঁচবেন না। তাই মারানকে তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেন। মায়ের ফোন পেয়ে সে এক মুহূর্ত দেরি না করে দ্রুত বন্ধুদের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। একাডেমি থেকে তার বাড়ি অনেক দূরে ছিল, তাই দ্রুত পৌঁছাতে হলে তাকে প্লেনে করে যেতে হবে। যথারীতি সে এয়ারপোর্টে গিয়ে টিকিট কাটতে যায়, কিন্তু রিসিপশনিস্ট তাকে জানায় যে ইকোনমি ক্লাসের সব টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, শুধুমাত্র বিজনেস ক্লাসের টিকিট বাকি আছে। কিন্তু মারানের কাছে তখন বিজনেস ক্লাসের টিকিট কেনার মতো কোনোই টাকা ছিল না। এদিকে প্লেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে, আর আগামী 2 দিন সেখান থেকে চেন্নাইয়ের কোনো ফ্লাইট নেই।
এমত অবস্থায় সে উপায়ান্তর না দেখে আশেপাশের লোকজনের থেকে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। সে সবাইকে বলতে থাকে সে কোনো ভিক্ষুক না, সে এয়ারলাইন্সের একজন পাইলট। তার বাবাকে শেষবার দেখার জন্য তাকে যেভাবেই হোক দ্রুত বাড়ি যেতে হবে। বেচারা তখন অসহায়ের মতো নিজের এয়ারফোর্সের ড্রেস আর আইডি বের করেও সবাইকে দেখাতে থাকে, কিন্তু তারপরেও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। উল্টো যাত্রীদের বিরক্ত করার জন্য সিকিউরিটি এসে তাকে ধাক্কা দিয়ে এয়ারপোর্ট থেকে বের করে দেয়। এরপর সে পুরো রাস্তা ট্রেন, বাইক এসবে করে যত দ্রুত সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করে, কিন্তু স্বাভাবিকভাবেই এভাবে বাড়ি ফিরতে ফিরতে তার অনেক দেরি হয়ে যায়। সে বাড়ি পৌঁছাবার একদিন আগেই তার বাবা মারা যায়। বেচারা শেষবারের মতো নিজের বাবাকে একটিবার না দেখতে পারার শোকে কান্নায় ভেঙে পড়ে। তার মা কাঁদতে কাঁদতে বলে, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছ। তোমার বাবা মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তোমারই অপেক্ষায় ছিল। এসব শুনে মারান আরও কান্নায় ভেঙে পড়ে। সে মনে মনে ভাবতে থাকে, আজ যদি সে বেশি টাকা খরচ করে বিজনেস ক্লাসে আসতে পারত, কিংবা বিজনেস ক্লাসের টিকিটের দাম যদি আরও কম হতো, তাহলে সে বাবার সাথে অন্তত শেষ দেখাটা করতে পারত। আর এই ভাবনা থেকেই তার মাথায় আসে সাধারণ মানুষের জন্য এয়ারলাইন্সের ধারণা, যেখানে মানুষ কম টাকায় সহজেই প্লেনে চড়তে পারবে। মারানের এই সকল কথা শুনে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবুল কালাম তাকে সাহায্য করার আশ্বাস দেন। তিনি নিজেই সেই ডিজিপিকে চিঠি পাঠান যেন মারানের লাইসেন্স অ্যাপ্রুভ করা হয়। রাষ্ট্রপতির চিঠি পেয়ে তারা দ্রুতই মারানকে তার এয়ারলাইন্সের লাইসেন্স দিয়ে দেয়। লাইসেন্স পেয়ে ভূমি, তার মা, একাডেমির বন্ধুরা সবাই অনেক খুশি হয়। তারা সবাই মিলে দিনটাকে সেলিব্রেট করে। তবে এর কিছুদিন পরই আবার নতুন সমস্যা দেখা দেয়। ডিজিসি অফিস থেকে তাকে জানানো হয় নতুন একটা নিয়ম করা হয়েছে, যেখানে এখন থেকে ভারতের সব নতুন এয়ারলাইন্সকে ডিজিসির কাছে তাদের প্লেনের ব্লুপ্রিন্ট জমা দিতে হবে। এখন যেহেতু মারানরা প্যান এম কোম্পানির প্লেন ভাড়া নিয়েছিল, তাই এখানে প্যান এমকেই ব্লুপ্রিন্ট সাবমিট করতে হবে। আসলে গোস্বামী ডিজিপি অফিসারদের ঘুষ দিয়ে এই কাজটা করিয়েছিল, কারণ তিনি জানতেন কোনো কোম্পানি তৃতীয় কোনো পক্ষের কাছে নিজেদের প্লেনের ব্লুপ্রিন্ট শেয়ার করে না। তাই এই নিয়মের কারণে কেউ যদি অন্য কোম্পানি থেকে প্লেন ভাড়া করে থাকে, সে প্লেন ব্লুপ্রিন্টের অভাবে অনুমোদন পাবে না। এখন এই ঘটনার পর প্যান এম কোম্পানি মারানদের সাথে তাদের সব চুক্তি বাতিল করতে বাধ্য হয়, আর ডিল ক্যান্সেলের কারণে ক্ষতিপূরণ হিসেবে মারানকে তারা 50 লক্ষ টাকা জরিমানা করে। এটা শুনেই মারানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এত টাকা সে কোথায় পাবে? এক মুহূর্ত দেরি না করে সে প্রকাশ সাহেবের দ্বারস্থ হয়, কিন্তু আমরা দেখতে পাই মিস্টার প্রকাশ সাহায্য করা তো দূরের কথা, সে উল্টো হাসতে হাসতে বলে সে আসলে গোস্বামীরই লোক। গোস্বামীর নির্দেশেই সে এতদিন মারানের সাথে পার্টনার হওয়ার অভিনয় করেছিল। আসলে গোস্বামী জানতো যে মারানের এই আইডিয়া হিট করবে এবং তাতে তার এয়ারলাইন্সের ক্ষতি হবে, তাই সে প্রকাশের মাধ্যমে মারানের পথে একের পর এক কাঁটা বিছিয়ে রেখেছিল। আর অবশেষে এখন তাকে মোক্ষম ফাঁদে ফেলা গেছে। তার এই বিজনেস নিয়ে আগানোর কোনোই উপায় থাকলো না। এসব শুনে দুঃখে কষ্টে মারানের চোখে পানি চলে আসে। সে ভাবতেই পারেনি কেউ বন্ধু বেশে তার এতটা ক্ষতি করবে। তার স্বপ্ন তো এখন গেলই, উল্টো ঋণের বোঝা নিয়ে বাকি জীবন কাটাতে হবে। এসব ভেবে সে ক্ষোভে ফেটে পড়ে। সে গোস্বামীর অফিসে গিয়ে তাকে মারার জন্য চিৎকার করে তাকে ডাকতে থাকে, কিন্তু তার লোকজন এসে তাকে মেরে বাইরে বের করে দেয়। আর গোস্বামী খুবই তাচ্ছিল্যর সাথে পুরো দৃশ্য দেখতে থাকে। এভাবেই এই ঘটনার কয়েক মাস কেটে যায়। মারান এখন আর্থিকভাবে খুবই বাজে সিচুয়েশনে আছে। স্ত্রীর বেকারির আয়েই সংসার চলছে, সে অন্য কোনো কাজ করতেও রাজি না। কিন্তু এয়ারলাইন্স বিজনেস নিয়ে আগানোর কোনো সম্ভাবনাও সে দেখছে না। এমন কঠিন সময়ে স্ত্রীর ভরসা না পেলে বোধহয় সে পাগলই হয়ে যেত। কিন্তু এভাবে আর কতদিন? দিন দিন সে হতাশ হয়ে যাচ্ছিল। তার মানসিক অবস্থাও খারাপের দিকে। সে দিনরাত ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত, আর কোনো কারণ ছাড়াই হুটহাট ভূমির ওপর রেগে যেত। এভাবেই একদিন রাগারাগির পর ভূমি কষ্ট পেয়ে বাসা থেকে চলে যায়।
তবে কিছুক্ষণ পরেই নিজের ভুল বুঝতে পেরে মারান তাকে খুঁজতে বের হয়। তবে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও সে তার কোনো খোঁজ পায় না। অতঃপর যখন হতাশ হয়ে বাসায় ফিরে আসে তখন সে দেখে দরজার কাছে বসে আছে ভূমি। এরপর সে তার কাছে ক্ষমা চায়। ভূমি তখন তাকে জানায় যে সে প্রেগনেন্ট। এটা শুনে মারান আনন্দে কেঁদে ফেলে। আজ এতগুলো দিন পর সে যেন একটা খুশির সংবাদ পেয়েছে। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। ভূমি রোজ ছাদে পাখিদেরকে খাবার দিত। এভাবেই একদিন পাখিদেরকে খাওয়ানোর সময় মারান সেখানে গিয়ে উপস্থিত হয়। ভূমি তখন তাকে বলে সব খাবার বড় পাখিগুলো খেয়ে ফেলে, এই কারণে চড়ুইদের কপালে খাবার তেমন বেশি জোটে না। কিন্তু তখন মারান খেয়াল করে এরপরও চড়ুইরা বাকিদের সাথেই পাল্লা দিয়ে দিব্যি আকাশে উড়ে বেড়াচ্ছে। এতেই সে বুঝতে পারে চড়ুই ছোট হওয়াতে তার খাবারও কম লাগে, তাই তারা অল্প খাবারেও বাকিদের মতোই সমান তালে বেঁচে থাকতে পারে। এটা দেখেই মারানের মাথায় একটা নতুন আইডিয়া আসে। সে সিদ্ধান্ত নেয় বড় বড় বোয়িং প্লেন ব্যবহার না করে যদি ছোট কার্গো প্লেন প্যাসেঞ্জার প্লেনে কনভার্ট করে ব্যবহার করা যায় তাহলে ফুয়েল অনেক কম লাগবে। বড় প্লেন ভর্তি হতে 200 জন প্যাসেঞ্জার লাগে, কিন্তু কার্গো মাত্র 70 জন প্যাসেঞ্জারেই ভর্তি হয়ে যায় এবং ফুয়েল কম লাগায় এদের ফুয়েল ট্যাঙ্কও ছোট। তাই এরা চেন্নাই থেকে দিল্লির মতো লম্বা দূরত্ব একটানে অতিক্রম করতে পারে না। সেক্ষেত্রে যদি যাত্রাপথে আরও ছোট ছোট এয়ারপোর্টগুলোতে প্লেনটা থামানো হয় তাহলে দেশের প্রত্যেকটা ছোট ছোট শহরকেও তারা এয়ারলাইন্সের আওতায় আনতে পারবে। আর এভাবে যদি কাজ শুরু করে তাহলে 4 কোটি টাকাতেই এই বিজনেস দাঁড়া করানো সম্ভব। এভাবেই সব প্ল্যান নতুনভাবে সাজিয়ে মারান ঠিক করে যে সে ডিজিসি অফিসে গিয়ে তার নতুন কোম্পানির জন্য আরেকটা লাইসেন্স নিয়ে নেবে। তবে এটার জন্য তার 15,000 টাকার প্রয়োজন ছিল, কিন্তু তার কাছে তখন এই সামান্য টাকাটাও ছিল না। তাই সে খুবই সংকোচে তার স্ত্রীর কাছে টাকাটা ধার চায়। স্বামীর চেহারায় এত সংকোচ দেখে ভূমি তাকে বলে, আমি তোমাকে 15 না 20,000 টাকা দিব, কিন্তু আমার কাছে টাকা চাইতে তোমার এত সংকোচ কিসের? এটা শুনে মারান স্বস্তি ফিরে পায়। সে ভেবেছিল এত টাকা ক্ষতি হওয়ার পরও তার স্ত্রী হয়তো আবার একই বিজনেসে তাকে সাপোর্ট করবে না, কিন্তু ভূমি এখনও ঠিক আগের মতোই তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে মারানের স্ত্রীর প্রতি যেন কৃতজ্ঞতা আরও কয়েক গুণে বেড়ে যায়। অতঃপর মারান ডিজিসি অফিস থেকে ভূমির নামেই একটা কোম্পানির লাইসেন্স নিয়ে নেয়। এখন লাইসেন্স তো পাওয়া গেল, কিন্তু প্লেন ভাড়া করতে হলেও আরও 3 কোটি টাকা লাগবে। এখন স্বাভাবিকভাবেই এত টাকা সে কোথায় পাবে সেইটা নিয়েই সে চিন্তায় পড়ে যায়। এরই মাঝে গ্রাম থেকে মারানের এক বন্ধু আসে বোনের বিয়েতে তাকে দাওয়াত দিতে। কথায় কথায় মারান তখন তাকে তার সাথে এখন পর্যন্ত ঘটা সকল কিছু খুলে বলে এবং জানায় বিজনেস শুরু করতে মারানের 3 কোটি টাকার প্রয়োজন। অতঃপর সেই বন্ধু গ্রামে ফিরে গিয়ে গ্রামের সবাইকে ব্যাপারটা খুলে বলে। মারানের এত চেষ্টা দেখে গ্রামের সহজ সরল মানুষগুলো তাকে নিজেদের জমানো টাকা পাঠাতে শুরু করে। তার সেই বন্ধু বোনের বিয়ে পিছিয়ে দিয়ে সেই টাকা মারানকে দেয়। বাকিরাও কেউ জমি বন্ধক রেখে, কেউ ক্ষেতের ফসল বিক্রি করে কিংবা নিজের জমানো টাকা তাকে পাঠিয়ে দেয়। গ্রামের প্রত্যেকটা মানুষ টাকা পাঠিয়ে মারানকে ফোন করে বলছিল আর তাকে শুভকামনা জানাচ্ছিল। নিজ গ্রামের মানুষের তার প্রতি এত ভালোবাসা দেখে আনন্দে মারানের চোখে পানি চলে আসে। এভাবেই এর কিছুদিন পরেই আর্থিক সমস্যার সমাধান হয়ে যাওয়ার পর এইবার সে কাজে নেমে পড়ে। সে ঠিক করে সে ট্রেনের দামেই মানুষকে প্লেনে চড়াবে। সে হিসেব করে দেখে যদি প্রত্যেকটা প্লেনে 70টা সিটে মানুষ বসে তাহলে সে টিকিটের দাম আরও কম রাখতে পারবে। সে সিদ্ধান্ত নেয় তাহলে সে প্রতিদিন প্রত্যেকটি প্লেনের প্রথম 10 জন যাত্রীকে 1 টাকায় প্লেন ভ্রমণ করার সুযোগ দিবে। এরপর সে এয়ারপোর্টগুলোর সাথে যোগাযোগ শুরু করে তার প্লেন নামানোর ব্যাপারে, কিন্তু সেখান থেকে সে তেমন সহায়তা পাচ্ছিল না, কারণ তাদেরকেও গোস্বামী টাকা দিয়ে হাত করে রেখেছিল। তবে এত দূরে গিয়ে তো আর থেমে গেলে হবে না, তাই সে এর বিকল্প পথ খুঁজতে শুরু করে। তখনই তার মাথায় আসে দেশে ব্রিটিশ আমলের যুদ্ধের জন্য নির্মিত অসংখ্য এয়ারফিল্ড এখনও পরিত্যক্ত হয়ে পড়ে আছে।
ব্যাস, মারান সিদ্ধান্ত নেয় সেগুলোকেই কাজে লাগানোর। তাই সে দেরি না করেই এয়ারফিল্ডগুলোকে মেরামত করতে শুরু করে। এদিকে তার বন্ধু স্যাভি তাদের কোম্পানির জন্য একটা টিকিট বুকিং সফটওয়্যার ডেভেলপ করে, যেটার মাধ্যমে মানুষ যে কোনো কম্পিউটারের সাহায্যে যে কোনো স্থান থেকেই টিকিট বুকিং করতে পারবে, অথবা কেউ চাইলেই তাদের কল সেন্টারে ফোন করেও টিকিট বুক করতে পারবে। এভাবেই আস্তে আস্তে তারা নিজেদের কোম্পানি খোলার সব ধাপ পার করে ফেলে। তারা তাদের কোম্পানিটির নাম রাখে ডেক্কান এয়ারলাইন্স। তবে এদিকে নতুন কোম্পানির কথা শুনে পরেশ গোস্বামী আবারও তার পিছু লাগে। মারান যাদেরকে তার কোম্পানিতে পাইলট হিসেবে নিয়োগ দিয়েছিল, গোস্বামী তাদেরকে কয়েক গুণ বেশি টাকা দিয়ে নিজের কোম্পানিতে নিয়ে নেয়। তবে মারান এবার আগে থেকেই প্রস্তুত ছিল। সে জানত গোস্বামী আবারও তার ক্ষতি করার চেষ্টা করবে। তাই সে ব্যাকআপ হিসেবে ইন্ডিয়ান এয়ারফোর্সের কিছু রিটায়ার্ড পাইলটকে হায়ার করেছিল। এরপর তারা টেস্ট রান শুরু করে, আর সেই প্লেন চালাচ্ছিল চৈতন্য। প্লেনটি প্রথমবারের মতো চেন্নাই এয়ারপোর্টে ল্যান্ড করবে। মারানের পরিবারের সবাই এয়ারপোর্টে এই বিশেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছিল, কিন্তু এখানে আবারও গোস্বামী ঝামেলা পাকায়। তিনি অথরিটিকে হাত করে ফেলে, আর তারা শেষ মুহূর্তে প্লেনটাকে ল্যান্ড করার অনুমতি দেয় না। এতে স্বাভাবিকভাবেই মারানরা পড়ে যায় বিপাকে। এদিকে প্লেনের ফুয়েলও ফুরিয়ে আসছে, তাই চৈতন্য বাধ্য হয়ে পাশে থাকা ইন্ডিয়ান এয়ারফোর্সের রানওয়েতেই প্লেনটিকে ল্যান্ড করায়। আর এই দৃশ্যটাই আমরা মুভির প্রথমে দেখেছিলাম। এখন এভাবে অনুমতিবিহীন বিপজ্জনক ল্যান্ডিংয়ের কারণে দুর্ঘটনা ঘটে যায়। চৈতন্য আর তার কো পাইলট আহত হয়। তাদের সবাইকে গ্রেফতার করে এয়ারফোর্স, আর তাদের বিচারের দায়িত্ব পড়ে অফিসার নাইডোর উপর, যিনি মারানকে একদমই পছন্দ করতেন না। তখন মারান ভেবেছিল তাকে হয়তো কোনো বড়সড় শাস্তি দেওয়া হবে, কিন্তু তাদের সবাইকে অবাক করে দিয়ে নাইডু বলেন, এখানে আমি তোমাদের দোষ দেখছি না। আমার মতে এটা এয়ারপোর্ট অথরিটির ভুল। সুতরাং অনুমতি ছাড়া ল্যান্ডিংয়ের জন্য শুধু 25,000 টাকা ফাইন দিলেই চলবে। তার এই রায়ে মারান খুবই অবাক হয়, কারণ সে জানত অফিসার নাইডু তাকে একদমই পছন্দ করতেন না। কিন্তু তিনি তাকে ভুল প্রমাণ করিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন যে একজন শিক্ষক কখনোই তার স্টুডেন্টকে খারাপ মনে করতে পারে না। এভাবেই এর কিছুদিন পর তারা তাদের প্রথম ফ্লাইট উদ্বোধন করার সিদ্ধান্ত নেয়। তাই তারা সে রাজ্যের মন্ত্রীকে আমন্ত্রণ করে। এদিকে তার এয়ারলাইন্সের কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। তার প্লেনে চড়ার জন্য সাধারণ মানুষের উৎসাহের কমতি ছিল না। উদ্বোধনের দিন অনেক মানুষ এসে হাজির হয় সেখানে। এভাবেই সবাইকে নিয়ে প্লেন টেক অফের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু টেক অফের আগেই রানওয়েতে চলার সময় প্লেনের একটা ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এটা দেখেই সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পাইলট দ্রুত প্লেনটাকে রানওয়ের উপরে থামাতে সক্ষম হয়, আর সব যাত্রীকে সুস্থভাবে প্লেন থেকে বের করা হয়। কোনো রকম ক্ষয়ক্ষতি না হলেও এই ঘটনার কারণে মারান সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলে। মানুষরা ভাবতে থাকে সে কম দামি টিকিট দিচ্ছে বলে তার প্লেনে প্রপার সেফটি মেনটেন করা হয়নি। তবে এই ব্যাপারে তদন্ত করলে পরে দেখা যায় তারই একজন পাইলটের ভুলে এই দুর্ঘটনাটি ঘটেছে। পাইলট পরবর্তীতে এই সকল কিছু স্বীকার করে এবং তাকে বহিষ্কার করা হয়। তবে যা ক্ষয়ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। এই ঘটনাটি তাকে পুরো সমালোচনার পাত্র বানিয়ে ফেলেছে। আর এসবের মাঝেই জন্মগ্রহণ করে মারান আর ভূমির প্রথম সন্তান। কিন্তু জীবনের সবচেয়ে আনন্দের সময়ও চিন্তার কারণে সে ঠিকমতো খুশিও হতে পারছিল না। এদিকে গোস্বামী একটা টিভি সাক্ষাৎকারে মারানের প্রচণ্ড সমালোচনা করে। তিনি বলেন কম দামে টিকিট দিতে গিয়ে সে সেফটির প্রোটোকল মানছে না। তবে আমরা যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করি, আর এজন্যই আমাদের টিকিটের দাম এত বেশি। আর এই ইন্টারভিউর পর মানুষ মারানের ওপর আস্থা হারিয়ে ফেলে। তবে এই পর্যায়ে কোনোভাবেই তো হাল ছাড়লে হবে না। তাই মারান একটা শেষ চেষ্টা হিসেবে চিত্রার সাহায্যে অল ইন্ডিয়া রেডিওতে একটা ইন্টারভিউ দেয়।
ইন্টারভিউতে সে বলে, আমরা সব সেফটি প্রোটোকল মেনেই কাজ করছি, অন্যথায় স্বাভাবিকভাবেই আমরা লাইসেন্সই পেতাম না। সেদিনের ঘটনাটা পাইলটের ভুলে ঘটেছিল, আমরা ইতোমধ্যেই তাকে বহিষ্কার করে দিয়েছি। তবে আফসোসের ব্যাপার, কোনো টিভি বা রেডিওতেই সেটা প্রকাশিত হয়নি। আমি জানি আমার কথা অনেকেই বিশ্বাস করবেন না, তবে তাদের জন্য আমি একটি সেফটি টেস্ট করব। আমার জীবনের সবচেয়ে কাছের 3 জন মানুষ, আমার মা, স্ত্রী আর মেয়েকে নিয়ে আমি আমার প্লেনে প্রথম ফ্লাইটে চড়ব। মারান ভেবেছিল তার ইন্টারভিউর পর সে হয়তো মানুষের আস্থা ফিরে পাবে। অতঃপর ফ্লাইটের দিন সে, ভূমি আর তাদের মেয়েকে নিয়ে প্লেনে উঠে দেখে পুরো প্লেন খালি, কেউ নেই। তাহলে কি সে মানুষের আস্থা ফেরাতে ব্যর্থ হয়েছে? মারান আর ভূমি উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে থাকে। তবে প্লেন ছাড়ার সময় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত যাত্রীদের দেখা নেই। মারান অস্থির ভঙ্গিতে এদিক সেদিক পায়চারি করতে থাকে। এরই মাঝে ঘোষণা আসে কোনো যাত্রী না পাওয়ায় ফ্লাইটটি ক্যান্সেল করা হয়েছে। এবার অবশেষে মারান যেন তার পরাজয় মেনে নিয়েছে। ব্যর্থতার গ্লানিতে সে স্ত্রীর দিকে চোখ তুলে তাকাতেও পারছিল না। তার সকল স্বপ্নের পরিসমাপ্তি হলো আজ। মেয়েকে কোলে নিয়ে বিফল মনোরথে প্লেন থেকে নেমে যায় সে। তবে তখনই তার বন্ধু স্যাভি হঠাৎ কাঁদতে কাঁদতে এসে তাকে জানায়, আমাদের এই ফ্লাইট পুরোটাই বুকিং হয়ে গিয়েছিল, কিন্তু তাদের সফটওয়্যারে একটা সমস্যা হওয়ায় সকল টিকিট অটোমেটিকলি বাতিল হয়ে গেছে। এই জন্যেই মূলত যাত্রী নেই। আসলে আমরা হারিনি, মানুষ এখনও আমাদেরকেই বিশ্বাস করছে। এরপর সে সফটওয়্যারের সমস্যাটি ঠিক করার পর দেখা যায় তাদের অন্যান্য ফ্লাইট পুরোপুরি বুকড হয়ে গেছে। এর মাঝেই সেখানে এসে পৌঁছায় চেন্নাই থেকে আসা ফ্লাইটটি। আর এই প্লেনেই এসেছে তাদের গ্রামের সবাই। একে একে তারা প্লেন থেকে নেমে আসতে থাকে। মারানকে দেখে তারা তাকে জড়িয়ে ধরে। খুশিতে তারা সবাই কেঁদে ফেলে, কারণ তার কারণেই আজ তারা প্রথম প্লেনে চড়ার সুযোগ পেয়েছে। সবশেষে প্লেন থেকে নেমে আসে মারানের মা। তার হাতে মারানের বাবার ছবি। তিনি খুশিতে কাঁদতে কাঁদতে বলেন, দেখো, তোমার বাবা আর আমি অবশেষে তোমার প্লেনে চড়েছি। তোমার এত বছরের পরিশ্রম আজ সার্থক হয়েছে। তুমি আজ বিজয়ী। তখন তাদের এই সফলতার খবর পেয়ে মারানকে কল করেন পরেশ গোস্বামী। তিনি এইবার তাকে বিজনেস পার্টনার হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু মারান সাথে সাথেই সেটা রিজেক্ট করে দেয় আর তার মুখের উপরেই কলটা কেটে দেয়। ফোনটা রাখতেই মারানের মুখে হাসি ফুটে ওঠে। মানুষের কাছে বিমান যাত্রা সহজ করতে গিয়ে নিজের জীবনটাই একসময় কঠিন হয়ে গিয়েছিল তার। পদে পদে লাঞ্ছনা আর অপমান সহ্য করতে হয়েছিল। শুধুমাত্র কাছের মানুষরা ছাড়া কেউই তাকে বিশ্বাস করেনি। তারপরও সে ছিল অটল। এসবের মাঝেই সে বিয়ে করেছে, পরিবার বড় হয়েছে, আর সে একজন সুপার হিরোর মতো সব সামলে নিয়েছে। সকল সংগ্রাম শেষে আজ সে একজন উদ্যোক্তা, বাবা, স্বামী এবং ছেলে হিসেবে সফল। এরই সাথে আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি যদি এই পর্যন্ত দেখছেন তাহলে আশা করছি আপনার এটি ভালো লেগেছে। সুতরাং আমার একান্ত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করার। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।